প্রিয় শ্রোতা, গদ্যপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের নিবেদন আবু ইসাক রচিত ছোট গল্প হারেম। শুনতে থাকুন। ছোট গল্প হারেম। হারেমের ব্যাপার বাইরে জানাজানি হলে বিপন্ন হবে মান সম্ভ্রম। তাই আমির নিজেই তদন্তে বেরিয়েছিলেন। তদন্ত শেষ করে আমির মুরাদ বিন হাম্মাদ আল জুলফিকার শীষমহলে এসে দুদুল কেদারায় বসেছেন। চিন্তা মেঘাচ্ছন্ন চোখে মুখে থমথমে ভাব। তিনি ডান পাটা সামনের তুলতুলে চরণ চৌকির উপর তুলে দেন। সুন্দরী এক বাঁদী ছুটে এসে পাটা কোলের উপর নিয়ে টিপতে শুরু করে। আমির মাথা হেলিয়ে দেন কেদারার গায়ে। ভাবনা ভারাক্রান্ত মাথা চুলকাতে শুরু করলে আরেক বাঁদী এসে মাথায় হাত বোলাতে লেগে যায়। পানি। আমির হাঁক দেন। আমিরের মুখের পানি শব্দের অর্থ কি জানে হারেমের সব বাঁদী। পানীয়ের ট্রলি সাজানোই থাকে। এক বাঁদী সেটাকে ঠেলতে ঠেলতে নিয়ে আসে। মাদিরা। আমিরের মুখে মেহেরবানি হয়েছে আজ। এ মেহেরবানি সব সময় হয় না। তখন বাঁদীদের হিমশিম খেয়ে যেতে হয়। স্থান কাল আর আমিরের মেজাজ বুঝে পানীয় পরিবেশন করতে হয় তাদের। একটু এদিক ওদিক হলে শুনতে হয় কলজে কাঁপা ধমক। আর যদি ডাহা ভুল করে বসে কেউ, তবে তার রক্ষে নেই। শীষমহল থেকে বদলি করে তাকে পাঠিয়ে দেওয়া হবে বেওয়া মহলে অথবা খারিজা মহলের বিষাদপুরীতে। সুউচ্চ প্রাচীর ঘেরা বিস্তীর্ণ জায়গা জুড়ে আমিরের হারেম। মাঝখানে শীষমহল, তার চারদিকে চার বেগম মহল। বিয়ে শাদির ব্যাপারে আমির সরাসরিয়ত অক্ষরে অক্ষরে পালন করেন। একই সময়ে চারের অধিক বেগম তিনি রাখেন না। সন্তানবতী বা সন্তান সম্ভবা নারীর দেহ স্পর্শ করা আমিরের পারিবারিক আইনে নিষিদ্ধ। তাই কোনো বেগম অন্তঃসত্ত্বা হওয়ার সাথে সাথে বর্জিতা হন। বেগম মহল ছেড়ে তাকে চলে যেতে হয় খারিজা মহলে। সেখানে তার জন্য মাসিক খোরপোশের বরাদ্দ হয়। শূন্য বেগম মহলে আসেন নতুন বেগম। বেগম মহলের চারদিকে অনতি উচ্চ দেয়াল। এ দেয়ালের পেছনে সারি সারি কোঠা বাড়ি। এ বাড়িগুলোর সমষ্টিগত নাম খারিজা মহল। খারিজা মহলে থাকেন আমিরের পরিত্যক্তা বেগমগণ। এই মহলের বাড়ির সংখ্যা ১৫০, কিন্তু তার মধ্যে এখনো ৭২টি খালি পড়ে আছে। খারিজা মহলের পেছনে হারেমের প্রধান প্রাচীর ঘেঁষে আছে আরও কতগুলো বাড়ি। এগুলোর মিলিত নাম বেওয়া মহল। বর্তমান আমিরের ওয়ালেদ মরহুম আমির হামাদ বেন জাফর আল বাবরের উত্তরজীবিনী ৫৬ জন বেগম বাস করেন এ মহলে। খারিজা মহল থেকে ২ জন আর বেওয়া মহল থেকে ১ জন বেগম উধাও হয়েছেন। খবর পেয়ে আমির নিজেই গোপন তদন্তে গিয়েছিলেন। তদন্তে বুঝতে পারেন মোটা বকশিসের লোভেই এরা পথ প্রদর্শক হিসেবে বেগমদের সঙ্গ নিয়েছে। ভরা পানপাত্র নিয়ে আসে বাঁদী। আমিরের সামনে সে হাঁটু গেড়ে বসে গালিচার উপর। পাত্রটা এগিয়ে দেয় তাঁর ঠোঁটের সামনে। আমির চুমুক দিয়ে দিয়ে পাত্র শেষ করেন। বাঁদী পাত্রে ঢালবার জন্যে উঠে যায়। আমিরের মনে চিন্তা ঘুরপাক খেয়ে মরে। হারেম থেকে বেরিয়ে গিয়ে ওরা করবে কি? আবার শাদী করবে? তওবা তওবা! একদা যারা আমিরের শয্যাসঙ্গিনী ছিল, তারা যাবে আমলোকের শয্যাসঙ্গিনী হতে? আমিরের সমস্ত শরীর রাগে কাঁপতে থাকে। তিনি উঠে দাঁড়ান। পাশের ঘরে গিয়ে বের করেন কয়েক খণ্ড ফটো অ্যালবাম। এক টুকরো কাগজে টোকা নাম পরিচিতির সাথে মিলিয়ে ৩ পলাতকা বেগমের ফটো জোগাড় করেন। এবার এক খণ্ড কাগজ টেনে নিয়ে তিনি লিখতে শুরু করেন। খারিজা মহলের ২ জন ও বেওয়া মহলের
একজন বেগম পালিয়ে গেছে, কিন্তু কি মনে করে কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেন। আরেকখানা কাগজ টেনে নিয়ে আবার লেখেন, হারেমের ৩ জন বাঁদী পালিয়ে গেছে, তাদের ফটো একই সাথে দেওয়া গেল, যেখান থেকেই হোক এদের ধরে হাজির করতে হবে। বাঁদীদের সাথে ৩ জন হিজড়ে গোলামও রয়েছে। চিঠিটা ও ৩খানা ফটো লেফাফার মধ্যে ভরে সিল করিয়ে তিনি ওটা পাঠিয়ে দেন গোয়েন্দা প্রধানের কাছে। আমির আবার এসে দোদুল কেদারায় গা এলিয়ে দেন। ৫ গেলাস পানীয় শেষ করেন পরপর, কিন্তু তবুও লজ্জাকর ব্যাপারটাকে তিনি মন থেকে আদৌ দূর করতে পারেন না। এক সময়ে তিনি ভাবেন, কিছুদিন আগে বেগমদের খোরপোশ অর্ধেক করার হুকুম দেওয়া হয়েছিল। হারেম থেকে পালিয়ে যাবার এটাই কি কারণ নয় তো? সাগরের উপকূলবর্তী ক্ষুদ্র দিস্তান রাজ্য, আয়ের শতকরা ৯০% ম্যাঙ্গানিজ খনি থেকে আসত। ব্রিটিশ কোম্পানি এ খনিজ পদার্থটির রয়্যালিটি বাবদ বার্ষিক ৫০ লক্ষ পাউন্ড তুলে দিত খাজাঞ্চিখানায়। সম্প্রতি দুটো খনি নিঃশেষ হয়ে গেছে, ফলে আয় এখন ৫০ লক্ষ পাউন্ড থেকে ৩০ লক্ষ পাউন্ডে নেমে এসেছে। আয় কমে যাওয়ার সাথে সাথে ব্যয় সংকোচন করতে হয়েছে অনেক ব্যাপারে। বেগমদের খরপোশও তাই অর্ধেক করার হুকুম দিয়েছিলেন তিনি। আমিরের মনের কুণ্ডালায়িত চিন্তা এবার সরীসৃপের মতো এগোতে শুরু করে। দৃঢ় প্রত্যয় নিয়ে বলেন, হ্যাঁ, এটাই কারণ, এছাড়া আর কিছু নয়। আমির উঠে দাঁড়ান, টলতে টলতে চলে যান লিফটের দিকে। কর্তব্যরত লিফটে চড়ে ছাদে গিয়ে নামেন। সেখানে বিদ্যুৎ চালিত দড়াকেদারা প্রস্তুতি ছিল। তিনি ঝুলন্ত দড়াকেদারায় চড়ে বসেন। দড়া পথ বেয়ে উঁচু দেয়ালের উপর দিয়ে সেটা চলে যায় শাহী দরবারে। পরামর্শ কক্ষে গিয়ে বসেন আমির। জরুরি তলব পাঠান উজিরকে। আমিরের সামনের টেবিলের উপর কতগুলো বিদেশি সচিত্র সাময়িকী। ছবি দেখে খবর পড়তে তিনি পছন্দ করেন, তাই এসব বিদেশি পত্রপত্রিকা তাঁর টেবিলে সাজানোই থাকে। একটা টেনে নিয়ে তিনি ছবি দেখতে শুরু করেন। কারুকার্য খচিত সোনার ট্রেতে করে কতগুলো ভিজিটিং কার্ড এনে সামনে রাখে হুকুম বরদার। আর চোখে তাকিয়ে ভ্রু কুঞ্চিত করেন আমির। উপর থেকে একখানা তুলে নিয়ে দেখেন, আমিরজাদা জোয়াদ বেন মুরাদ। আমির মনে মনে বলেন, আমিরজাদা তো বুঝলাম, কিন্তু কোন বেগমের বুঝব কেমন করে? যত সব জঞ্জাল। তাঁর চোখে মুখে বিরক্তির আভাস। গম্ভীর স্বরে বলেন, নিশান ইফরজন্দ। আমিরজাদারা বাঁ হাতের বাজুতে এবং আমিরজাদিরা কণ্ঠে ধারণ করে এ নিশান। যারা বাঁদির গর্ভজাত তারা পরে রূপার তৈরি নিশান। নিশান আনবার জন্যে বেরিয়ে যাচ্ছিল হুকুম বরদার। আমির কি ভেবে বাধা দিয়ে বলেন, থাক, দরকার নেই, মুন্সিকে পয়দায়েশনামা নিয়ে আসতে বলো। খাস মুন্সি পয়দায়েশনামা নিয়ে ছুটে আসে। ভিজিটিং কার্ডটা খাস মুন্সির দিকে ঠেলে দেন আমির। খাস মুন্সি পয়দায়েশনামা খুলে বর্ণনাক্রমিক সূচি খুঁজতে থাকে, কিন্তু ওই নাম খুঁজে পাওয়া যায় না। আমির বুঝতে পারেন জোয়াদ নিশ্চয়ই কোনো বাঁদির ঘরের। আমির রেগে ওঠেন, ঠোঁট কামড়াতে অস্ফুট স্বরে বলেন, হুঁ, বাঁদির বাচ্চা আমিরজাদা ফুটিয়েছে, হারামজাদার স্পর্ধা কত! তাঁর ইচ্ছে হয় ছোকরাকে ডেকে হুঁশিয়ারি করে দেন, কিন্তু বাঁদির বাচ্চার মুখদর্শন অশুভ ভেবে তিনি নিরস্ত হন। কলমদানি থেকে কলম টেনে নেন আমির। নামের আগে আমিরজাদা কেটে কার্ডখানা ফেরত পাঠিয়ে দেন। এখন দেখা করবার সময় নেই। উজির আসেন। বেগমদের খোরপোশের ব্যাপার নিয়ে আলোচনা চলে দুজনের মধ্যে।
তাঁদের খোরপোশ পুরো করতে হলে বার্ষিক ২৫ লক্ষ খুনার দরকার। দেস্তানি মুদ্রা ১০ খুনা ১ পাউন্ডের সমান। আমির জিজ্ঞেস করেন, আর কোথাও কোনো খনি বেরোবার সম্ভাবনা নেই? কোনো সম্ভাবনা নেই জাহাপনা। ব্রিটিশ আর আমেরিকানরা চষে দেখেছেন সারা রাজ্য। তবে উপায়? উপায় একটা আছে জাহাপনা, সেটা সেচ বিভাগ। ঠিক, ঠিক, এই তো পাওয়া গেছে। সেচ বিভাগটা তুলে দিন। ওসবের দরকার নেই আর। মরুভূমি বানিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক যা কিছু করেন ভালোর জন্যেই করেন। তাঁর মর্জির খেলাপ হলে তিনি বেশক নারাজ হবেন। আলবৎ জাহাপনা, আল্লাহর মর্জির খেলাপ করে এসব সেচ ফেচ করে গুনাহগার হওয়া উচিত নয় আমাদের। এই তো ঠিক বুঝেছেন। কিন্তু জাহাপনা, সেচ বিভাগটা তুলে দিলে মাত্র ১৫ লক্ষ খুনা বাঁচবে। বাকি ১০ লক্ষ? ইয়ে ইয়ে করুন। কি করতে বলবো? হ্যাঁ, হ্যাঁ, ট্যাক্স বসিয়ে দিন। ট্যাক্স বসাবার আর কোনো পথ খুঁজে পাচ্ছি না জাহাপনা। সেচ বিভাগের জন্য মাথাপিছু ৩ খুনা করে ট্যাক্স বসানো হয়েছে। এরপরে ভেবে দেখুন, পথ নিশ্চয়ই পাওয়া যাবে। উজির চিন্তার মধ্যে ডুবে যান। আমির চিত্রে বিশ্ববার্তাখানার পাতা উল্টিয়ে ছবি দেখতে থাকেন। উজিরের চিন্তার বাধা দিয়ে আমির এক সময় বলেন, দেখুন উজির সাহেব, নাসারাদের আহাম্মকীয় নমুনা দেখুন। সাময়িকীটা তিনি উজিরের দিকে ঠেলে দেন। উজির দেখেন তুলির জাদুকর মিকায়েল অঙ্কিত জগৎবিখ্যাত তৈলচিত্র জুলিয়েত এর প্রতিলিপি। আমির হেসে বলেন, মেয়ে মানুষের এ ছবিটা এক ইংরেজ নাসারা কিনেছে ৪০,০০০ পাউন্ড দিয়ে। হা 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 হা। আরে ৪০,০০০ পাউন্ডে মেয়ে মানুষের ছবি কেন? ১০ দেশের ১০টা জীবন্ত মেয়ে মানুষ পাওয়া যায়। কি বলেন? আলবৎ জাহাপনা, ওরা একটার বেশি শাদী করতে পারে না কিনা তাই। এ এক ধরনের পারভার্সন বিকৃতি। সত্যি, এ এক অদ্ভুত রকমের বিকৃতি। একটু থেমে তিনি বলেন, কই, পেলেন কোনো পথ? পথ একটা পেয়েছি জাহাপনা। এবার খেজুর গাছের ওপর ট্যাক্স বসানো যেতে পারে। আমিরের চিন্তাক্লিষ্ট মুখে হাসি ঝিলিক দিয়ে ওঠে। তিনি হাত নেড়ে বলেন, ঠিক, ঠিক, আপনি ঠিক পথ পেয়েছেন। কিন্তু জাহাপনা, ট্যাক্স আদায় করা বড় মুশকিল হবে। ওরা অত্যন্ত গরিব। হ্যাঁ, গরিব তো বটেই। গরিব বানিয়েছেন খোদাউন্দ করিম। মানুষে তার কি করবে? গরিব বলে কি মালিকের খাজনা দিতে হবে না? একটু থেমে আবার বলেন, আপনি ওই করুন, রাজ্যের তামাম খেজুর গাছ সুমারের জন্যে লোক লাগিয়ে দিন। পলাতকা ৩ বেগমের মধ্যে একজনকে পাওয়া গেছে ৩ মাস খোঁজাখুঁজির পর। তাঁর সহগামী হিজড়ে প্রহরীটাও ধরা পড়েছে। আমির শীষমহলে আসেন। এসেই তিনি হিজড়ে প্রহরীদের সর্দারকে তলব করেন। মেয়েলি পোশাক পরিহিত সর্দার দিলবাহার আসে। কুর্নিশ করে দাঁড়ায় আমিরের সামনে। আসামি, বজ্রগম্ভীর কণ্ঠে হাঁক দেন আমির। হাজির করব জাহাপনা? আলবৎ। হ্যাঁ, কি যেন নাম বেগমের? বেগম গুলফাম। নিয়ে এসো। সর্দার দিলবাহার কোমর দোলাতে দোলাতে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে ফিরে আসে। তার পেছনে বেগম গুলফাম। শঙ্কিত পদক্ষেপে সে সর্দারকে অনুসরণ করেছে। তার পায়ের নিচে মেঝেটা যেমন দুলছে। কুর্নিশ করে সে জোড় হাতে দাঁড়ায় আমিরের সামনে। আমির দুহাত তুলে ইশারা করতেই সর্দার ও বাঁদিরা সব বেরিয়ে যায়। রক্তচক্ষু মেলে তিনি তাকান বেগমের দিকে। হঠাৎ তাঁর দৃষ্টি আটকে যায় বেগমের কোমরের নিচে। তিনি চমকে ওঠেন। উঠে দাঁড়ান কুরসি ছেড়ে। কয়েক কদম এগিয়ে গিয়ে ভালো করে তাকান আবার।
তারপর বেগমের মুখের দিকে চেয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করেন, যা দেখছি এ কি করে হলো? বেগম নিরুত্তর। মুঠোয় ধরা পাখির মতো থরথর করে কাঁপছে তার সমস্ত শরীর। বলো, জবাব দাও। বেগমের দৃষ্টি আরও অবনত হয়। এ কেমন করে হলো? উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করেন আমির, কে এর জন্য দায়ী? বলো, উত্তর দাও। আমার স্বামী। কোনো বদ্ধমুখ গুহার ভেতর থেকে যেন ক্ষীণ আওয়াজ বের হয়। তোমার স্বামী? সে তো আমি। আপনি 5 বছর আগে আমাকে ত্যাগ করেছেন, জাহাপনা। আমি আবার শাদী করেছি। শাদী? কে? কে তোমার স্বামী? কি তার নাম? জুলকদর। জুলকদর? সে কে? খারিজা মহলের গোলাম। গোলাম? সে তো হিজড়ে। গুলফামের মুখ থেকে আর কোনো কথা বেরোয় না। সে ভয় কাঁপছে। আমিরের সমস্ত শরীরে কে যেন বিছুটি লাগিয়ে দিয়েছে। তিনি চেঁচিয়ে ওঠেন, দিলবাহার! জাহাঁপনা! ছুটে আসে হিজড়ে সর্দার। 2 নম্বর আসামি। হাত দেন আমির। হাত বাঁধা আসামিকে আমিরের সামনে হাজির করা হয়। আমিরের চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরুচ্ছে। তিনি আসামির দিকে তাকান। দাড়ি গোফের চিহ্ন মাত্র নেই তার মুখে। এ কি হিজড়ে? হিজড়ে প্রহরীরা লম্বা চুল রাখে আর পোশাক পরে মেয়েদের মতো, কিন্তু এ পুরুষের পোশাক পরেছে। চুল ছাঁটিয়েছে পুরুষের মতো। আমির বুঝতে পারেন লোকটা হিজড়ে নয়, মাকুন্দে। আমির চোখ ফিরিয়ে নেন। মাকুন্দেটার মুখ না দেখাই ভালো ছিল। দেশের প্রবাদ, যদি দেখো মাকুন্দের মুখ, ফাঁড়া নজদিক, নজদিক দুঃখ। আমির কিছুক্ষণ চিন্তা করেন। এ গুরুতর অপরাধের শাস্তি কি? মৃত্যুদণ্ড? মৃত্যুদণ্ড তো বটেই, কিন্তু কি উপায় তা ঠিক করে উঠতে পারেন না তিনি। রাগে ঘৃণায় বিকৃত হয় তার মুখ। তিনি বাঁ হাত তুলে কড়াই আঙুল নেড়ে ইশারা করেন, মাকুন্দটাকে নিয়ে যাক, সরিয়ে নিয়ে যাক তাঁর সম্মুখ থেকে। রাত বেড়ে চলেছে। আমির শীষমহলের সুবৃহৎ জলসাঘরে পায়চারি করেন। আবার কখনো সোফায় গা এলিয়ে দেন। পাশ টেবিল থেকে তুলে নেন পানপাত্র। চৌথা মহলের বেগম একের পর এক 3 বার ফুলের তোড়া পাঠিয়েছেন। চৌথা মহলেই আজ তাঁর রাত্রি যাপনের পালা, কিন্তু সেদিকে তাঁর ভ্রুক্ষেপ নেই। রাগ ও ক্ষোভের দাবদাহে তাঁর সর্বাঙ্গ জ্বলছে। ক্ষোভ তাঁর নিজের উপরও কিছু কম হয়নি। তাঁর মনে একই কথা বারবার আনাগোনা করে। আগেকার দিনে রাজা বাদশারা কৃতদাসদের খোঁজা করে হেরেমে জায়গা দিত, আর তিনি একটা বেওকুফের মতো রাজ্যের হিজড়েগুলোকে এনে হারেমে জায়গা দিয়েছেন। একটা মহান উদ্দেশ্য নিয়ে পুষছেন এ বিকৃত জন্মা মানুষগুলোকে। তার ফল ভালো করে ফলেছে। আবার তাঁর মনে হয় কাজটা যে মহৎ, তা তাঁর কোনো মহাশত্রুও অস্বীকার করতে পারবে না। কিন্তু হারেমে ঢোকবার আগে প্রত্যেকটাকে ভালো করে পরীক্ষা করা দরকার ছিল। এর জন্য দায়ী হারেমের সর্দার দিলবাহার। এবারে তাঁর সমস্ত রাগ গিয়ে পড়ে সর্দারের উপর। রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হিজড়ে সংগ্রহের ভার ছিল তাঁরই উপর। সে তার কাজে চরম গাফলতি দেখিয়েছে। মৃত্যুদণ্ডই হবে তার উপযুক্ত শাস্তি। হারেমের সমস্ত হিজড়েগুলোকে একবার পরীক্ষা করে দেখা দরকার, সিদ্ধান্ত নেন আমির। কিন্তু কেমন করে তা সম্ভব? ডাক্তার বা বাইরের কোনো লোককেই এ কাজের ভার দেয়া যায় না। বাইরে জানাজানির ভয় আছে, মান ইজ্জতের প্রশ্ন আছে। না, মৃত্যুদণ্ডের আসামি সর্দার দিলবাহারকে দিয়েই হাসিল করতে হবে এ কাজ।
এটাই হবে উত্তম ব্যবস্থা। হারেমের ঘটনার প্রধান সাক্ষী দিলবাহার, তার জানকবচের সাথে চাপা পড়ে যাবে এ কেলেঙ্কারি। দিলবাহার, হাঁক দেন আমির। শীষমহলের বাইরে অপেক্ষা করছিল দিলবাহার। ডাক শুনে ছুটে আসে, কুর্নিশ করে সম্মুখে দাঁড়ায়। নিচু গলায় হুকুম শুনিয়ে আমির বলেন, যাও, আজ রাত্রের মধ্যে কাজ সেরে কালই আমাকে জানাবে। চৌথা মহলে অনেক বেলায় ঘুম ভাঙে আমিরের। বেগম খবর দেন, ৫ জন হিজড়ে সহ সর্দার দিলবাহার পালিয়েছে। আপনারা শুনছিলেন আবু ইসহাক রচিত ছোট গল্প হারেম। খুব শীঘ্রই নতুন কোনো গল্প অথবা উপন্যাস শোনার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।